ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা মধ্যযুগের ভারতের ইতিহাস সম্পর্কে জানবো, যেটা শুরু হয়েছিল 1206 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু আগে পর্যন্ত। মানে ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে 1707, সেই সময় পর্যন্তই আমরা মধ্যযুগের ভারতের ইতিহাস ধরি। তো ইতিহাসকে জানার জন্য আমরা মূলত দুই ধরনের উপাদান ব্যবহার করি, যেটার উপর ভিত্তি করে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেমন ধরো, প্রাচীন ভারতের ইতিহাস বলো, বা মধ্যযুগের ভারতের ইতিহাস, বা আধুনিক যুগের ভারতের ইতিহাস। ঠিক সেরকমই আমরা আজকে সাহিত্যিক উপাদান দেখব মধ্যযুগের ভারতের ইতিহাসে। তাহলে মধ্যযুগের ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদান সম্পর্কে আমরা জানবো। এর আগে যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম, সেখানে আমি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে পড়িয়েছিলাম, এবং সেটা একটা সিরিজ ছিল যেখানে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে শুরু করে আদি মধ্যযুগ পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছিল। এখন আমরা একটি নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা খুব বিস্তারিতভাবে মধ্যযুগের ভারতের ইতিহাস সম্পর্কে জানবো। প্রাচীন ভারতের ইতিহাসের সিরিজ যদি তোমরা দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে আমি কতটা দেখতে গিয়ে তোমাদেরকে যতটা সম্ভব তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। ঠিক সেই রকমই আমরা মধ্যযুগে যখন ভারতের ইতিহাস দেখবো, সে সময় আমরা একটা দেখতে পাই সুলতানি যুগ, আর একটা হচ্ছে মুঘল যুগ। তো প্রথমে আমরা দেখবো সুলতানি যুগের সাহিত্যিক উপাদান, এবং পরে আমরা মোগল যুগের সাহিত্যিক উপাদান সম্পর্কে জানবো। সুলতানি যুগে যেটা সাহিত্যিক উপাদান, সেটা মূলত 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। এই সময়ে দেখা গেছে যে ইতিহাসকে জানার জন্য মূলত দুটো উপাদান দরকার হয়। একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, আর একটা হচ্ছে সাহিত্যিক উপাদান। তো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যেমন ধরো ভাস্কর্য রয়েছে, স্থাপত্য রয়েছে, বিভিন্ন ধরনের নির্মাণ রয়েছে, সেইগুলো। কিন্তু সাহিত্যিক উপাদান মানে হচ্ছে সেই সময় বিভিন্ন ধরনের গ্রন্থ, সেইখান থেকে আমরা সেই যুগ সম্পর্কে যা যা জানি সেটা হচ্ছে সাহিত্যিক উপাদান। তো এই সময় দেখা গেছিল যে প্রচুর আমরা সাহিত্যিক উপাদান পেয়েছি। তো তার মধ্যে যেগুলো ধরো অন্যতম, সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে এই যুগের ঐতিহাসিকরা মূলত রাজ দরবারের সাথে যুক্ত ছিল। এটা আমরা কোন সময়ের কথা বলছি? এটা আমরা সুলতানি আমলের কথা বলছি। তো তাদের রচনাকে তুয়ারিখ বলা হতো। তাহলে তাদের রচনাটাকে তুয়ারিখ বলা হতো। যেখানে আমরা দেখতে পাই যে সুলতানি আমলে অধিকাংশ ঐতিহাসিক ফার্সি ভাষায় রচিত, এবং এই গ্রন্থগুলোকে তারিখ বা ইতিবৃত্ত বলা হতো। তাহলে সেই সময় আমরা ফার্সি ভাষা যে রচনা হতো সেটা সম্পর্কে দেখা গেছে, মানে বেশিরভাগ ধরনের গ্রন্থ ফার্সিতে হয়েছে। এই সময়ের একটি গ্রন্থ হচ্ছে তাবাক ই নাসিরি, যেটা মিনহাজ ও সিরাজের লেখা। এই গ্রন্থ থেকে আমরা মোহাম্মদ ঘুরির ভারত জয় থেকে 1260 খ্রিস্টাব্দ সময়কার সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট গ্রন্থটা হচ্ছে যে তারিকি ফিরোজ শাহী। তারিকি ফিরোজ শাহী যে গ্রন্থটা রয়েছে, এটা মূলত জিয়াউদ্দিন বরনির লেখা, এবং এই গ্রন্থ থেকে আমরা বলবন বা মানে বলবনের রাজত্ব কাল থেকে ফিরোজ শাহ তুগলকের রাজত্বের শুরুর দিকের ঘটনা রয়েছে। পরবর্তী আমরা আরেকটা গ্রন্থ দেখব, যেটা বার্নির লেখা, অর্থাৎ জিয়াউদ্দিন বার্নির আরেকটি গ্রন্থ হচ্ছে ফতোয়াই জাহানদারি, যেখান থেকে আমরা সুলতানদের রাজনৈতিক দর্শন এবং শাসন নীতি সম্পর্কে ধারণা পাবো। এ সময়ের অন্যতম একজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন আমির খসরু। তিনি বহু গ্রন্থ লিখেছেন, তার মধ্যে রয়েছে কিরান উ সাদাইন, তারপর আছে খাজাইন উল ফতুহ, তারপর আছে তুগলক নামা। এই সমস্ত গ্রন্থ রয়েছে। তো তুগলক নামার মাধ্যমে আমরা খলজি এবং তুগলক বংশের সামরিক এবং রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারি। এরপর রয়েছে যে ইবন বতুতা, যিনি কিন্তু আফ্রিকার মরক্কোর বাসিন্দা ছিলেন, এবং তিনি দেখা গেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এসেছিলেন। তিনি লিখেছিলেন কিতাব উর রেহেলা, যেখান থেকে আমরা সেই সময়ের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার জীবন্ত বর্ণনা রয়েছে। ইবন বতুতা বহুদিন ভারতে ছিল, এবং ভারত থেকে যাওয়ার পর তিনি তার দেশে গিয়ে এই গ্রন্থটা লিখেছিল, যেটার নাম হচ্ছে কিতাব উল রেহেলা। এরপর রয়েছে আমির খসরু। তাহলে আমির খসরু হচ্ছে একজন অন্যতম ব্যক্তি, তার সম্পর্কে আমরা একটু জানবো। তার বিভিন্ন ধরনের গ্রন্থ, সেখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারি সেগুলো এখন দেখবো। তিনি ছিলেন সুলতানি আমলের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি, সঙ্গীতজ্ঞ এবং ঐতিহাসিক, এবং তিনি মোট 8 জন সুলতানের রাজত্বকাল দেখেছেন। এবং তার যেগুলো গ্রন্থ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিরান ও সাদাইন। এখান থেকে আমরা দিল্লির স্থাপত্য, তৎকালীন উৎসব, সামাজিক রীতিনীতির বিবরণ পাই। তারপরে রয়েছে মিফতাহ উল ফাতুহ। এটি হচ্ছে
আমির খসরুর একটি গ্রন্থ, যেটা জালালউদ্দিন খলজির সামরিক অভিযানের বর্ণনা দেয়। সুলতান জালাউদ্দিন দেখা গেছে যে ঝাইন বিজয় এবং তার রাজত্বের শুরুর দিকের বিভিন্ন ধরনের ঘটনাবলী এতে রয়েছে। তারপর রয়েছে খাজাইন উল ফাতুহ। এটিও আমির খসরুর লেখা। এটা কাব্য নয়, এটা গদ্যে লেখা আছে, অর্থাৎ গল্পে। একে তারিক ই আলার, তাহলে দেখো তারিক নামটা বারবার আসছে, তাহলে তারিক মানে হচ্ছে কি ইতিবৃত্ত, যেটা আমরা একটু আগেই জানলাম। সুলতান আলাউদ্দিন খলজির শাসনকাল, তাহলে খাজা উল ফাতুহ এই যে গ্রন্থটা আছে, এই গ্রন্থটায় আমরা সুলতান আলাউদ্দিন খলজির শাসনকাল সম্পর্কে জানতে পারি। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান, মালিক কাফুরের বীরত্ব, সুলতানি বাজার দখল করার নিয়ন্ত্রণ নীতি, এ সমস্ত রয়েছে। যদিও কিন্তু এতে আলাউদ্দিন খলজির ব্যর্থতা কিছুটা এড়িয়ে যাওয়া হয়েছে। তাহলে ইতিহাস মানে যেমন ধরো প্রশংসা, যেটা প্রশস্তি, আমরা প্রাচীন ভারতের ইতিহাস যখন দেখবে তখন আমরা প্রশস্তি জানতে পারি। প্রশস্তি মানে হচ্ছে কি প্রশংসা। যেখানে দেখা যেত যে সম্রাট বা রাজা শুধু প্রশংসায় লেখা থাকতো, এবার একজন ধরো ব্যক্তি সে যে শুধু ভালো কাজেই করে গেছে বা তার সময় শুধু ভালো কাজেই হয়েছে, সেটা কখনোই সম্ভব নয়। তাহলে এইসব ক্ষেত্রে দেখা যেত এরা তো রাজদরবারে থাকতো, যার জন্য দেখা যেত রাজা যেগুলো ভুল সেগুলো কিন্তু সরাসরি স্থান পেত না। সেক্ষেত্রে আমরা বিদেশি যখন পর্যটক তারা যখন ভারতে এসেছিল, বা তারা যখন অনেক সময় দেখা গেছে এখানকার দেখে নিয়ে তারা নিজের দেশে চলে যেত এবং তারপর লিখতো। তো সেই সমস্ত গ্রন্থ থেকে আমরা অনেকটা নিরপেক্ষ তথ্য পাই, কারণ ধরো এরা রাজদরবারে রয়েছে, তাহলে এরা কখনোই রাজার কিন্তু খারাপ কোনো গুণাবলী লিখবে না। এবং এই যে গ্রন্থগুলো লিখছে তারপরে তাদেরকে কিন্তু উপহার দেওয়া হতো। দেবল রানী খিজির খাঁ, এটি হচ্ছে একটি বিয়োগান্ত প্রেমের কাহিনী, যেটা হচ্ছে আলাউদ্দিনের পুত্র খিজির খাঁ এবং গুজরাটের রাজকুমারী দেবল রানীর প্রেম কাহিনী রয়েছে। এবং খলজি বংশের অভ্যন্তরীণ রীতিনীতি এবং মঙ্গল আক্রমণ, এটা এটা এরকম হবে মঙ্গল, তাহলে মঙ্গল আক্রমণের সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। এই যতগুলো গ্রন্থ দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটাই আমির খসরুর লেখা। নেক্সট রয়েছে নূহ সিপির, যেটা হচ্ছে এই গ্রন্থে আমির খসরু ভারতকে তার স্বর্গভূমি হিসাবে বর্ণনা করেছে। এবং সুলতান মোবারক শাহ খলজির রাজত্বকালে দেখা গেছে যে তার সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এবং এই গ্রন্থে আমরা তৎকালীন ভারতের ভাষা, পশু পাখি, আবহাওয়া এবং মানুষের জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্বর কথা তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে তুগলকনামা। এটি তার জীবনের, অর্থাৎ আমির খসরুর জীবনের শেষ ঐতিহাসিক রচনা, যেখানে গিয়াসউদ্দিন তুগলকের ক্ষমতা লাভ এবং খসরু শাহের বিরুদ্ধে তার যে যুদ্ধ সেটা নিয়ে রয়েছে। এতে তুগলক বংশের উত্থান এবং দিল্লির রাজনৈতিক পরিবর্তন নিখুঁত চিত্র রয়েছে। তিনি রাজদরবারের সঙ্গে, অর্থাৎ আমির খসরু, তিনি যেহেতু ধরো রাজদরবারের সঙ্গে সরাসরি যুক্ত থাকতেন, তাই তিনি যুদ্ধের কৌশল, দরবারি ষড়যন্ত্রের বর্ণনা তার লেখায় অন্তত স্পষ্ট, কারণ ধরো তিনি রাজদরবারে থাকতেন, বিভিন্ন ধরনের তথ্য তিনি পেতেন। এতক্ষণ আমরা জিয়াউদ্দিন আমির খসরু সম্পর্কে জানলাম, তার গ্রন্থ রয়েছে সেখান থেকে আমরা কি কি তথ্য পেয়ে থাকি সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জিয়াউদ্দিন বরনী সম্পর্কে জানবো। তাহলে জিয়াউদ্দিন বরনী ছিলেন সুলতানি যুগের একজন প্রভাবশালী ঐতিহাসিক, এবং তার লেখা একটি গ্রন্থ হচ্ছে তারিখ ই ফিরোজ শাহ। তাহলে জিয়াউদ্দিন বরনী যে গ্রন্থটা লিখেছেন সেটার নাম হচ্ছে তারিখ ই ফিরোজ শাহ। এবার তিনি তার যেগুলো ধরো গ্রন্থ রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। যেমন হচ্ছে ধরো তারিখ-ই ফিরোজ শাহী। তারিখ-ই ফিরোজ শাহী এটা 1259 খ্রিস্টাব্দে মিনহাজুস সিরাজে, যেটা হচ্ছে তাবাকাত-ই-নাসিরি, যেখানে শেষ হয়েছে। তাহলে সেইখান থেকে দেখা গেছে সুলতান বলবনের রাজত্ব কাল থেকে ফিরোজ শাহ তুগলকের শাসনের 6ষ্ঠ বছর পর্যন্ত ইতিহাস লিখেছেন। তাহলে এই গ্রন্থটা এটা আরেকবার বলে দিচ্ছে যে মিনহাজ ইস উস সিরাজ তিনি কি লিখেছেন, তাবাক-ই-নাসির। এবার এই গ্রন্থটা যেখান থেকে শেষ হয়েছে, এটাও ধরো একটা সময়সীমার মধ্যে হয়েছিল, তাহলে যেখানে শেষ হচ্ছে তারপর থেকে দেখা যাচ্ছে যে সুলতানের বলবনের রাজত্ব কাল থেকে ফিরোজ শাহ তুগলকের শাসনে, যেটা 6 বছর পর্যন্ত ইতিহাস লেখা আছে তারিখ-ই-ফিরোজ শাহ, এবং এটা কে লিখেছে জিয়াউদ্দিন বরনী। যেখানে আমরা সুলতান বলবনের সম্পর্কে জানতে পারি, বলবনের রক্ত লৌহ নীতি, তার রাজতান্ত্রিক আদর্শের বর্ণনা রয়েছে। এছাড়া রয়েছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, সামরিক সংস্কারের সবচেয়ে নির্ভরযোগ্য বিবরণ আমরা বরণী এই গ্রন্থে পাই। তারপরে আছে মোহাম্মদ বিন তুগলক, যেখানে সুলতানের খামখেয়ালি পরিকল্পনা, যেমন রাজধানী স্থানান্তর, তাম্র মুদ্রার প্রচলন, তার চরিত্রের স্ববিরোধী বর্ণনা বরণী খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। মানে কিভাবে দেখা গেছে সুলতান
বা মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছিলেন। তিনি ভালোভাবে পরিকল্পনাগুলো নিয়েছিলেন, কিন্তু সেটার মধ্যে সতর্কতা তিনি অনেকটা অবলম্বন করেননি। যে সময় হয়তো যেটা দরকার ছিল না, সে সময় সেটাও গ্রহণ করেনি। যে এমন সময় রাজস্ব দুভাবে বৃদ্ধি করছে যে সময় সেখানে খরা পড়ছে। তাহলে যদি সেখানে ভালো শস্য হতো, সে সময় যদি করতো, তাহলে হয়তো সে মানে সে পরিস্থিতিটা আসতো না। যেমন ধরো রাজধানী, অনেক সময় আমরা দেখেছি যে রাজধানী ধরো একটা জায়গারই তার দুটো ধরো রাজধানী থাকে। তো একটা থাকে মেইন, আরেকটা ধরো অন্য কোনো থাকে রাজধানী। তো ২য় রাজধানী করে নিতে পারতো দৌলতাবাদকে। কিন্তু ২য় রাজধানী দৌলতাবাদ না করে দিল্লি থেকে ট্রান্সফার করা হচ্ছে দৌলতাবাদে। এবার দিল্লিতে যতজন জনগণ আছে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে দৌলতাবাদে। এবার সে সময় ধরো কোনো তো সেরকম যাতায়াত ব্যবস্থা ছিল না। তার ফলে দেখা গেছে যে পথে বহু কষ্টে মানুষ যায়। আর এমন সময় যায় যে সময় হয়তো মানে বা সে সময়টা হয়তো গরমকাল। মানে সেইভাবে দেখা গেছে পথে যেতে, যেতে বহু মানুষ অনেক এমনও হয়েছে যে মারাও গেছে। তাহলে এভাবে দেখা গেছিল যে আ মোহাম্মদ বিন তুগলকের যেটা স্ববিরোধিতা, সেটা তিনি খুব কাছ থেকে লক্ষ্য করেছেন। এছাড়া রয়েছে ফিরোজ শাহ তুগলক। তার গ্রন্থ থেকে আমরা ফিরোজ শাহ তুগলকের যেটা জনকল্যাণমূলক কাজ এবং খালের বর্ণনা দিয়ে গ্রন্থটি শেষ হয়েছে। তাহলে এতক্ষণ আমরা তার গ্রন্থতে যা রয়েছে সেটা সম্পর্কে জানলাম। দ্বিতীয় গ্রন্থ হচ্ছে যে ফতোয়া-ই জাহানদারি। এটি কোনো ইতিহাসের বই নয়, এটি একটি রাজনৈতিক দর্শন এবং শাসন নীতির নির্দেশক। তিনি এখানে একজন আদর্শ মুসলিম সুলতানের দায়িত্ব এবং কর্তব্য কি হওয়া উচিত তা আলোচনা করেছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতি ও ধর্ম সম্পর্কে কেমন হওয়া প্রয়োজন সেই বিষয়ে তিনি নিজস্ব মতামত দিয়েছেন। এখন আমরা মোহাম্মদ ইসলামী সম্পর্কে জানবো। তিনি দেখা গেছিল যে একজন ঐতিহাসিক এবং কবি, এবং তার গ্রন্থ হচ্ছে ফতোয়া ও সালাতিন। এই গ্রন্থে আমরা গজনবী বংশের উত্থান থেকে শুরু করে ১৩৪৯ থেকে ৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা, মুসলিম শাসনের ইতিহাস এতে বর্ণিত রয়েছে। এই গ্রন্থে আমরা দেখতে পাবো যে মোহাম্মদ বিন তুগলকের তিনি সমালোচনা করেছেন, যেখানে দেখা গেছিল যে সমকালীন অন্যান্য ঐতিহাসিকদের তুলনায় ইসলামী সুলতান মোহাম্মদ বিন তুগলকের চরম সমালোচনা করেছেন, এবং তার বর্ণনায় সুলতানের নিষ্ঠুরতা এবং রাজধানী পরিবর্তনের ফলে সাধারণ মানুষের কষ্টে জীবন্ত চিত্র পাওয়া গেছে। যখন দিল্লি থেকে যখন ধরো দৌলতাবাদের রাজধানীতে ট্রান্সফার করা হচ্ছে, সে সময় দেখা যাচ্ছে যে মানে সমস্ত ধরো দাপ্তরিক কাজ তো চলে গেছে দৌলতাবাদে, তার সাথে মানুষজনকেও নিয়ে যাওয়া হচ্ছে দৌলতাবাদে। সেই সময় দেখা গেছিল যে ইসামি, তিনিও দেখা গেছিল গিয়েছিল। এবার যখন সেই এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছে, পথে বহু মানুষ মারা যাচ্ছে, তাহলে একটা যে করুণ দৃশ্য, তাহলে সেটা সে প্রত্যক্ষদর্শী হয়েছিল, যার জন্য তিনি মানে মোহাম্মদ বিন তুগলকের সমালোচনা করেছিলেন। এখন আমরা দেখব যে তারিক-ই-সিন্ধ, যা তারিক-ই-মাসুমের নামেও পরিচিত, এবং এই গ্রন্থটি ১৬০০ খ্রিস্টাব্দে মীর মুহাম্মদ মাসুমের রচনা করেছেন। এবং এখান থেকে আমরা সিন্ধু প্রদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। মীর মোহাম্মদ মাসুম, তিনি মাসুমী ছদ্মনাম ব্যবহার করতেন। মানে ছদ্মনাম হচ্ছে ধরো মানে ওটা আসল নাম না, কিন্তু ওই নামে বিভিন্ন ধরনের গ্রন্থ লিখত, সেটাকেই বলা হচ্ছে ছদ্মনাম। তিনি মুঘল সম্রাট আকবরের আমলের একজন ঐতিহাসিক, কবি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিল, এবং তিনি তার পুত্রকে নিজের জন্মভূমির ইতিহাস জানানোর উদ্দেশ্যে এই গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থটিতে মূলত ৪টি খণ্ডে বিভক্ত হয় এবং সিন্ধুর রাজনৈতিক বিবর্তন দেখা যায় তোলা হয়। প্রথম খণ্ডে দেখা যাচ্ছে যে আরবদের সিন্ধু বিজয়, যেটা হয়েছিল ১৭১২ খ্রিস্টাব্দ থেকে শুরু করে নাসিরউদ্দিন কুবজা এবং তার পরবর্তী সুলতানি আমলের শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। দ্বিতীয় খণ্ড, যেখানে আমরা দিল্লির সুলতানদের অধীনে সিন্ধুর অবস্থা এবং পরবর্তীকালে সুমারা এবং সাম্বা রাজবংশের উত্থান সম্পর্কে জানতে পারি। তৃতীয় খণ্ড, সেখানে আমরা সিন্ধুর আরগুন রাজবংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি, এবং চতুর্থতে আমরা মুঘল সম্রাটদের দ্বারা সিন্ধু বিজয় এবং মোগল শাসনের অধীনে সিন্ধুর প্রাদেশিক অবস্থা অর্থাৎ সিন্ধুর ইতিহাস জানার জন্য এই গ্রন্থটা আমাদেরকে সাহায্য করে। এতক্ষণ আমরা ধরো রাজদরবার দেখলাম। এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের বিদেশি পর্যটক এই সময় এসেছিল। তাহলে তাদের যে গ্রন্থ, সেখান থেকে আমরা কি জানতে পারি। প্রথমে রয়েছে ইবন বতুতা। ইবন বতুতা তিনি মরক্কোর পর্যটক, তিনি আফ্রিকা থেকে এসেছেন, এবং তার গ্রন্থ হচ্ছে কিতাব উল রেহলা। এই গ্রন্থে আমরা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দেখা গেছিল মানে বিভিন্ন ধরনের ঘটনা জানতে পারি, এবং ইবন বতুতা তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে ১৩৩৩ খ্রিস্টাব্দে ভারতে আসেন। এবার তিনি দেখা গেছিল দিল্লির বিচারক, মানে বিচারক বা কাজী হিসাবে তাকে নিযুক্ত করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, এবং তার পাণ্ডিত্যের মুগ্ধ হয়ে তাকে দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেন, এবং তিনি প্রায় ৮ বছর এই পদে নিযুক্ত ছিলেন। তার লেখায় আমরা খামখেয়ালি চরিত্র, মানে সুলতানের খামখেয়ালি চরিত্র, বিভিন্ন ধরনের পরিকল্পনা, যদি বলো যে সুলতানি আমলের সব থেকে যদি বলা হয় শিক্ষিত ব্যক্তি, তাহলে কে ছিল, এটা হবে
মোহাম্মদ বিন তুগলক। তাহলে সব থেকে শিক্ষিত ব্যক্তি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। কিন্তু দেখা গেছিল যে ভাগ্য হয়তো তার সাথ দেয়নি। অনেক সময় দেখবে যে আমরা কোনো ভালো কিছুই করতে চাই কিন্তু হয়তো সেই ফলাফলটা পাওয়া যায়নি। তো যে সময় যেটা হয়তো করার ছিল না সে সময় সেই কাজটা হয়ে গেছিল, যার জন্য দেখা গেছিল মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থতা প্রচুর পরিমাণে দেখা গেছিল। তো দেখা যাচ্ছে যে এছাড়া রয়েছে রাজধানীর পরিবর্তন, সে সময় ডাক ব্যবস্থা, সেইগুলো নিয়ে আমরা বর্ণনা পেয়েছি। ডাক ব্যবস্থা মানে যেখানে ধরো তোমার তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যেত সেই সময়, সেটা নিয়ে বিস্তারিত রয়েছে। যখন মোহাম্মদ বিন তুগলকের নিয়ে আমি তোমাদের পড়াবো সেই সময় আমি এটা ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তিনি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার পণ্যের সস্তা দাম দেখে মুগ্ধ হন এবং বাংলাকে নেয়ামত খানা এবং ধন সম্পদে পূর্ণ নরক, এই যে ধরো নরক কেন বলছে, ধন সম্পদে পূর্ণ, কারণ ধরো তিনি একটি লিস্ট দিয়েছে যেখানে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী রয়েছে এবং সেগুলোর মূল্য খুবই কম, মানে অনেক স্বল্প পরিমাণ। কিন্তু সে সময় দেখো আবহাওয়াটা, সেটাতে কি হতো বিভিন্ন ধরনের মানে তারা তারা ধরো এক জায়গা থেকে এসেছে, এবার এখানে যখন ধরো আর্দ্রতা সেটা যারা মানাতে তাদের অসুবিধা হতো। তারপর ধরো অসুস্থতা, বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি যেগুলো ধরো বৃষ্টিপাত আর্দ্রতা এগুলোর ফলে সেইগুলো দেখেছিল। রাজনৈতিক অস্থিরতা, সিংহাসন নিয়ে ধরো যে সমস্ত জিনিস চলতো সেগুলো তিনি দেখেছিলেন, যার জন্য তিনি ধনে সম্পদে পূর্ণ তো বলেছে কিন্তু নরক এই যে শব্দটা সেটা তিনি ব্যবহার করেছেন। এবং এটা কে করেছে? এটা করেছে ইবন বতুতা। তাহলে আমরা ইবন বতুতার সম্পর্কে এতক্ষণ জানলাম। এখন আমরা জানবো মার্কো পোলো। মার্কো পোলো তিনি ইটালির ভ্যানিস শহর থেকে এসেছে এবং তিনি একজন বিখ্যাত পর্যটক। দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। ত্রয়োদশ শতকের শেষভাগে তিনি দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজ্য এবং মালাবার উপকূলে এসেছিলেন। তৎকালীন দক্ষিণ ভারতের সামুদ্রিক বাণিজ্য, মুক্তার আহরণ এবং সামাজিক প্রথা এগুলো নিয়ে বিস্তারিত রয়েছে। এরপর রয়েছে নিকোলো কোন্টি। নিকোলো কোন্টি তিনি ছিলেন একজন ইতালির পর্যটক যিনি বিজয়নগর সাম্রাজ্য ভ্রমণ করেন এবং 1420 থেকে 21 খ্রিস্টাব্দ নাগাদ তিনি বিজয়নগরের রাজা প্রথম দেবরায়ের আমলে ভারতে আসেন। পরীক্ষার সময় আসে বিভিন্ন ধরনের পর্যটক, এবার সে কোন রাজার সময়কালে এসেছিল এটার কিন্তু প্রশ্ন বারবার আসে। তো তার গ্রন্থ থেকে আমরা মানে তার যেগুলো ধরো বিবরণ রয়েছে সেখান থেকে আমরা বিজয়নগর সাম্রাজ্যের শহরের বিশালতা, সেখানে সেনাবাহিনী, ধর্মীয় উৎসব এবং মুদ্রা ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। এরপর রয়েছে আব্দুর রাজাক। আব্দুর রাজাক তিনি পারস্যের ইরান শহরে এবং রাষ্ট্রদূত, তিনি বিজয়নগরের সমৃদ্ধি দেখে বিস্মিত হয়েছিলেন এবং তিনি দেখা গেছিল দ্বিতীয় দেবরায়ের রাজদরবারে এসেছিলেন। বিজয়নগরের রাজা ছিলেন তিনি। তার গ্রন্থ থেকে মানে তার বিবরণ থেকে লেখা গেছে যে বিজয়নগরের মতো এমন শহর চোখে কখনো কোনোদিন দেখেনি এবং কান দিয়ে কানে কোনোদিন শোনেননি। তিনি বিজয়নগরের 7টি দুর্গের প্রাচীর এবং হীরা জহরতের বিক্রির বাজারের বর্ণনা করেছেন। তাহলে এটা হবে কি আব্দুর রাজাক। এরপর আমরা জানবো মাহুয়ান। তিনি হচ্ছেন একজন চীনা পর্যটক এবং দোভাষী। দোভাষী মানে হচ্ছে যে দুটো ভাষায় কথা বলতে পারে, যিনি সমুদ্র পথে বাংলায় আসে এবং পঞ্চদশ শতকে দেখা যাচ্ছে যে তিনি বাংলার স্বাধীন সুলতানদের আমলে বিশেষ করে গিয়াস উদ্দিন শাহর আমলে বাংলায় আসেন এবং তার বিবরণী থেকে আমরা বাংলায় রেশম শিল্প, মসলিন কাপড়, কাগজের তৈরি বিভিন্ন সামগ্রী সম্পর্কে জানতে পারি। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের দেখবে শেষ দিকে আমরা বাহুমনি সাম্রাজ্য, দক্ষিণ ভারতে বাহুমনি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য দেখতে পাই। এছাড়া বাংলায় এই সময় বিভিন্ন ধরনের মানে শাসন শুরু হচ্ছে, তাহলে সেটা কিন্তু সুলতানি আমলেই হয়েছিল। সেগুলোর ইতিহাস এটাতে রয়েছে। এরপর আমরা দেখব যে আফানাসি নিকেতিন, যিনি ছিলেন রুশের পর্যটক এবং বণিক। 1470 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ ভারতের বাহমনি রাজ্য ভ্রমণ করেন। তার গ্রন্থের নাম হচ্ছে দ্য জার্নি বিয়ন্ড থ্রি সি। এই গ্রন্থে তিনি বাহমনি রাজ্যে সাধারণ মানুষের দারিদ্র্য, অভিজাত্য এবং আমিরদের চরম বিলসতার মধ্য দিয়ে আকাশ পাতাল পার্থক্য ছিল তা তুলে ধরেন। দেখো দ্য জার্নি বিয়ন্ড থ্রি সি, তাহলে দক্ষিণ ভারত যদি দেখো এরকম ভাবে, তাহলে আমরা দিকে তিনটা সমুদ্র দেখতে পারি। একটা তো ধরো ভারত মহাসাগর রয়েছে, এধারে ধরো ভারত মহাসাগর রয়েছে, এধারে রয়েছে বঙ্গোপসাগর আর এদিকে হচ্ছে আরব সাগর। তাহলে এইটাই দেখো যে এইটার নামটাই দ্য জার্নি অফ বিয়ন্ড থ্রি সি। তাহলে এখানে কি তিন দিকে জলরাশি, তাহলে সেটা নিয়ে রয়েছে। যেখানে দেখা গেছে এই দুটো ভিন্ন ভিন্ন মানে সমাজে যেটা বৈষম্য সেটা খুব ভালোভাবে তুলে ধরেছে। একধারে তো দারিদ্র মানুষ আর একধারে আভিজাত্যদের যেটা চরম বিলাসিতা, সেটার কিন্তু পার্থক্যটা এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা দেখবো বারবোসা।
যিনি ছিলেন পর্তুগিজ পর্যটক এবং লেখক, যিনি সুলতানি আমলের শেষ দিকে আসেন। বারবোসা মূলত বাংলা এবং বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে লিখেছেন। তার বর্ণনায় আমরা বাংলার সুতির বস্ত্র, মসলিন এবং চিনি শিল্পের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি আরও পারস্য এবং আবাসিনীয় বণিকদের সঙ্গে বাংলার বাণিজ্য সম্পর্কের কথা লিখেছেন। এরপরে আমরা দেখব ডোমিনিকো পিয়েজ, যিনি পর্তুগিজ এই পর্যটক বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক কৃষ্ণদেব রায়ের আমলে এসেছিলেন। দেখো কৃষ্ণদেব রায়ের সময় আমরা দেখতে পাবো যে মানে বাবর ভারতে আসছে। একদিকে উত্তর ভারতে যেমন দেখা যাচ্ছে বাবর আহ চেষ্টা করছে ভারতের সাম্রাজ্য বিস্তার করতে, সে সময় দক্ষিণ ভারতে আমরা কৃষ্ণদেব রায় এর কথা জানতে পারবো। বাবরের যেটা বাবরনামা গ্রন্থ, সেখান থেকে আমরা কৃষ্ণদেব রায়ের আমল জানতে পারি। দেখো 1520 খ্রিস্টাব্দ তার শাসনকাল দেখা যাচ্ছে, মানে সে সময় তিনি শাসন করছেন। এবং পানিপথে যেটা প্রথম যুদ্ধ, সেটা আমরা কত দেখতে পাই? 1526 খ্রিস্টাব্দ। তাহলে 1526-এ তাহলে বেশি ডিফারেন্স নেই। দেখো 1520 আর 1526-এ আমরা দেখতে পেয়েছিলাম বাবর। 1526। তার বিবরণীতে বিজয়নগর সাম্রাজ্যের সামরিক শক্তি, সেচ ব্যবস্থা এবং মহানবমী উৎসবে জাঁকজমকপূর্ণ বর্ণনা এবং মানে বিজয়নগর শহরকে রোমের সঙ্গে তুলনা করেছেন। এরপর আমরা দেখব নুনিজ। তিনি ছিলেন পর্তুগিজ ঘোড়া ব্যবসায়ী এবং তিনি 3 বছর বিজয়নগর সাম্রাজ্যে রয়েছেন। তার গ্রন্থ থেকে আমরা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারি। বিজয়নগরে রাজবংশের উত্থান পতন, নারীদের অবস্থা, বিভিন্ন ধরনের খেলা রয়েছে যার মধ্যে কুস্তি অন্যতম, এবং সামাজিক রীতি, এগুলো জানতে পারি। এরপর রয়েছে ফেইসিন। তিনি ছিলেন চীনা পর্যটক মাহমুদের মতোই, যিনি বাংলার স্বাধীন সুলতানের আমলে বাংলায় আসে। তার গ্রন্থ হচ্ছে সিং চা সিং সেং সান লান। এই গ্রন্থে তাহলে সিং চা সেং লান, এতে আমরা বাংলার মানুষদের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস এবং এখানকার সমৃদ্ধির বাজারের বর্ণনা পাই। তিনি উল্লেখ করেছেন যে বাংলার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং এখানকার মাটি খুবই উর্বর। এতক্ষণ পর্যন্ত আমরা সুলতানি যুগের সাহিত্যিক উপাদান সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখতে পাবো যে মোগল যুগ। মোগল যুগে দেখা যাচ্ছে যে মোগল যুগে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে শক্তিশালী মোগল যুগ, যেটা শুরু হয়েছিল বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত। 1707-এ ঔরঙ্গজেব মারা যাচ্ছে, আর 1526-এ দেখা যাচ্ছে কি বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে। ইব্রাহিম লোদিকে পরাজিত করে লোদি বংশের পতন এবং তার সাথে মোগল সাম্রাজ্যের সূচনা হয়ে যাচ্ছে। এবং ঔরঙ্গজেবের পরবর্তী সময় আমরা পরবর্তী মুঘল যুগ দেখবো, যেটা হয়েছিল 1707 থেকে 1857, মানে মহাবিদ্রোহ পর্যন্ত আমরা দেখতে পাই। এবং তারপর আমরা আর মুঘল যুগ সম্পর্কে পাই না। তো মোগল যুগের যদি ইতিহাস জানতে হয়, তাহলে সে সময় আমরা দেখব তুর্কি, ফার্সি এবং হিন্দি ভাষার উন্নতি হয়েছিল, এবং সম্রাটরা নিজেরাও অন্তত শিক্ষিত ছিলেন এবং সাহিত্য এবং শিল্পের পৃষ্ঠপোষকতা করতেন। মোগল যুগে যদি সাহিত্যিক উপাদান রয়েছে, সেগুলো কতগুলো ভাগে ভাগ করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মজীবনী এবং স্মৃতিকথা। আত্মজীবনী, যেখানে দেখা গেছে যে কোনো কোনো সময় শাসকরা নিজেরাই দেখা গেছে নিজেদের জীবন সম্পর্কে লিখেছেন। তাহলে মোগল সম্রাটরা অনেকেই নিজেদের জীবন এবং শাসনকাল সম্পর্কে লিখেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে তুজুকি বাবরি, যেটাকে বলা হয় বাবর নামা। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর এবং তিনি তুর্কি ভাষায় এই গ্রন্থটা লিখেছেন। এরপরে যতগুলো গ্রন্থ তোমরা দেখতে পাবে, সেগুলো মূলত ফার্সিতে লেখা। কিন্তু বাবর দেখা যেত যে চাকতাই তুর্কি ভাষা ছিল তাদের মাতৃভাষা, তার মাতৃভাষা, যার জন্য দেখা যাচ্ছে তার যেটা গ্রন্থ বাবর নামা, সেটা দেখা গেছে যে তুজুকি বাবরি বা বাবরনামা, এটা তুর্কি ভাষায় লেখা। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আকবরের সময় 1889 সালে আব্দুর রহিম খানি খানা তিনি ফার্সি ভাষায় এটি অনুবাদ করেন। বাবরের প্রধান তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়, মানে বাবরনামাকে। প্রথম ভাগে আমরা দেখব ফারগানা এবং মধ্য এশিয়ায় বাবরের শাসনকাল, তার উত্থান পতনের বর্ণনা। দ্বিতীয় অংশে আমরা কাবুল বিজয়, এছাড়া সেখান থেকে ভারতের দিকে অভিযানের প্রস্তুতি সম্পর্কে জানতে পারি। তৃতীয় অংশে আমরা পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526 থেকে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং এখানে তৎকালীন রাজনৈতিক যেটা পরিস্থিতি, সেটা সম্পর্কে জানতে পারি। এবার এটা যেহেতু ধরো বাবর লিখেছিল, তো সম্রাট আকবর তার পিতামহর এই রচনার প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে তিনি রাজকীয় চিত্রশিল্পীদের নিয়ে এই গ্রন্থের পাণ্ডুলিপিতে প্রচুর ছবি সাজিয়েছিলেন। মানে যেগুলো ধরো লেখা থাকতো, যেমন ধরো এখন আমরা বইগুলো পাই, বইয়ের পাশে দেখবে ছবি, হ্যাঁ, প্রিন্ট করা থাকে, কিন্তু সেই সময় দেখা যাবে, যদি সে সময় যদি ছবি দেখো, সেগুলো দেখা যেত হাতে করে আঁকা হতো এবং সেটা অনেকটা সুন্দর। কখনো যদি তোমরা চাও, তো তোমরা ওটা বিভিন্ন বইও রয়েছে যেগুলোতে মানে তোমরা দেখলে ওগুলো বুঝতে পারবে যে সেটা কি লেভেলে তারা এঁকেছে ছবিটা। এরপর রয়েছে নেক্সট যেটা আত্মজীবনী, সেটা হচ্ছে হুমায়ুন নামা। হুমায়ুন নামা এটা হুমায়ুনের বোন
গুলবাদন বেগম তিনি দেখা গেছেন যে এই গ্রন্থটা লিখেছেন, এবং এখানে আমরা হুমায়ুনের জীবন এবং পারিবারিক বিভিন্ন তথ্য পেয়ে থাকি। সম্রাট আকবর যখন তার রাজত্বের ইতিহাস আকবরনামা লেখার দায়িত্ব আবুল ফজলকে দেন, তখন দেখা যাচ্ছে তিনি গুলবাদন বেগমকে অনুরোধ করেছিলেন তার ভাই হুমায়ুনের জীবন সম্পর্কে যা যা মনে আছে সেটা লিপিবদ্ধ করতে। এবং আকবরের সেই অনুরোধে দেখা যাচ্ছে যে হুমায়ুনের বোন গুলবাদন বেগম তার স্মৃতির উপর ভিত্তি করে এই গ্রন্থটি রচনা করেন। হুমায়ুন নামা এই গ্রন্থটি মূলত দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে, প্রথম অংশে আমরা সম্রাট বাবরের জীবনের শেষ এবং শাসনের বিবরণ রয়েছে। দ্বিতীয় অংশে দেখা গেছে যে হুমায়ুনের সিংহাসন লাভ, শের শাহ সুরির সাথে সংঘর্ষ, তার দীর্ঘ নির্বাসন জীবন, মানে এক জায়গা থেকে ধরো আরেক জায়গায় যাচ্ছে, ভাইদের কাছে সাহায্য নিচ্ছে, ভাইরা সাহায্য করছে না, এরকম টাইপের। পুনরায় দেখা যাচ্ছে তারপরে আবার দিল্লি পুনরুত্থান, এটা নিয়ে কাহিনী আমরা এই গ্রন্থে পাই। হুমায়ুন নামার একমাত্র মূল যেটা পাণ্ডুলিপি, টি বর্তমানে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এই যে পাণ্ডুলিপি, এটাকে বলা হয় মানুস্ক্রিপ্ট, মানে যেটা হতো হ্যান্ড রিটেন ফর্মে রয়েছে। তো এটা বর্তমানে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। নেক্সট হচ্ছে তুজুকি জাহাঙ্গীর। এটা জাহাঙ্গীর নিজের রাজত্বের 18 বছরের বর্ণনা এতে দিয়েছে। এটি ফার্সি ভাষায় লেখা এবং বাবরের পর তিনি দ্বিতীয় মুঘল সম্রাট যিনি নিজের জীবনের ডায়েরি বা স্মৃতি কথা লিখে গেছেন, এবং তিনি কোনো ছবি দেখে বলে দিতে পারতেন সেটি কোন শিল্পীর আঁকা। মানে জাহাঙ্গীর তিনি শিল্পের প্রতি, মানে যেটা হচ্ছে চিত্রকলা, সেটার প্রতি দেখা যেত যে তিনি খুবই পারদর্শী ছিল। মানে ছবিটা তিনি এতটাই চিত্রটাকে ভালোবাসতো যে কে ছবিটা এঁকেছে সেটার নাম বলে দিতে পারতো। আর দেখবে যে নামের মানে কেউ ধরো কোনো একটা ছবি এঁকেছে, আঁকার পর দেখবে নিচে একটা তার যে সাইন করে দেয়, সেই নিজের নিজের নামটা দেখবে নিচে লেখা থাকে। তো সেটা জাহাঙ্গীর তার আমলে এটা শুরু করেছিল। তাহলে দেখো যে বর্তমান সময় আমরা কোনো সময় দেখবে ছবি দেখতে পাই তার নিচে যে লেখা, তাহলে সেটার পেছনেও যে একটা ইতিহাস রয়েছে, তাহলে এগুলোর জন্যই আমাদের ইতিহাস জানাটা খুবই জরুরি। জাহাঙ্গীর তার রাজত্বের প্রথম 19 বছর ইতিহাস নিজে লিখেছেন, এবং তার অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব বিশ্বস্ত সভাসদ মুতামিদ খাঁকে প্রদান করে। এবং তিনি দেখা গেছিল জাহাঙ্গীরের 19 বছর থেকে 19তম বছরের শেষ পর্যন্ত এটি সম্পন্ন করেছিলেন এই গ্রন্থটা। তাহলে প্রথমে শুরু করেছিলেন কে? জাহাঙ্গীর, এবং তারপর দেখা গেছিল তার সভাসদ মুতামিদ খা দেখা গেছিল বাকিটা করেছিল। এখন আমরা দেখব যে রাজকীয় ইতিবৃত্তি, যেখানে দেখা যায় সভাসদ ঐতিহাসিকরা শাসনের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন সম্রাটের নির্দেশে। যেমন রয়েছে আকবরনামা এবং আইনি আকবর। এটা আবুল ফজলের একটি গ্রন্থ, মানে আবুল ফজল বিখ্যাত গ্রন্থ। এটা আকবরের শাসন ব্যবস্থা, অর্থনীতি, প্রশাসনিক কাঠামো রয়েছে। তারপর আছে মুনতাখাফ উল তাওয়ারিক, এটি আব্দুল কাদির বাদাউনের লেখা, যেখানে আকবরের কিছু ধর্মীয় নীতির সমালোচনা করেছিলেন, যা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দেয়। যেমন ধরো কোনো একটা ঘটনা আছে, এবার কারোর সেটা ধরো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেই হিসাবে কিন্তু ইতিহাসটা চেঞ্জ হচ্ছে। যেমন দেখবে কোনো একটা যদি ঘটনা ঘটে, সেখানে যদি 5 জন উপস্থিত থাকে, 5 জনের কাছে তুমি 5 রকম ভাবে ঘটনাটার বিবরণ পাবে। এরপর রয়েছে পাসাহ নামা, যেটা শাহজাহানের শাসনকালে আব্দুল হামিদ লাহিড়ী রচনা করে। নেক্সট হচ্ছে আলমগীর নামা, যেটা মির্জা মোহাম্মদ কাজিমের লেখা, ঔরঙ্গজেবের শাসনকালে লিখেছিল। তারপরে রয়েছে জেব উস নিসা, যেটা ঔরঙ্গজেবের কন্যা নিজে লিখেছেন। তিনি একজন মেধাবী কবি ছিলেন, এবং তিনি মাকফি ছদ্মনামে ফার্সিতে কবিতা লিখতেন। ফৌজি ফৌজি তিনি দেখা গেছে যে আকবরের শ্রেষ্ঠ কবি ছিলেন আকবরের রাজ্যসভা, এবং নাল দামেন্তি কাহিনী ফার্সিতে কাব্য আকারে তিনি লিখেছিলেন। তারপর রয়েছে ফতোয়াহি আলমগীর, যেটা মানে ঔরঙ্গজেবের নির্দেশে একজন আইনজ্ঞ এটি সংকলন করে। এটি মূলত ইসলামীয় আইনের একটি বিশাল বিশ্বকোষ, মানে ইসলামের বিভিন্ন ধরনের যেগুলো ধরো আইন রয়েছে সেটা নিয়ে এখানে রয়েছে। ইসলামের আইনের একটি বিশাল বিশ্বকোষ। এরপরে আমরা দেখব যে তাহলে মোগল যুগের বিচার সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে পাই। এরপর রয়েছে মুনতাখাফ উল লুবার, যেটা খাজি খা এই গ্রন্থটি লিখেছিলেন। ঔরঙ্গজেবের সময়ের ইতিহাস চর্চা কিছুটা বিধিনিষেধ থাকলেও খাফি খা গোপনে তার রাজত্বের অনেক গুরুত্বপূর্ণ তথ্য লিখেছিলেন। মানে ঔরঙ্গজেবের সময় যে ধরো লেখালেখি, ইতিহাস চর্চা, এগুলো কিন্তু অনেকটা বিধি নিষেধ হয়ে গেছিল, বারণ হয়ে গেছিল। যেমন সম্রাট আকবর তিনি ইতিহাসের জন্য একটা আলাদাই ডিপার্টমেন্ট খুলেছিল, যেখানে বিভিন্ন ধরনের গ্রন্থ ট্রান্সলেট করা হতো, কিন্তু ঔরঙ্গজেবের সময় দেখা গেছে এগুলো প্রায় বন্ধই হয়ে গেছিল। নেক্সট হচ্ছে জাহান আরা বেগম, যিনি ছিলেন শাহজাহানের কন্যা। জাহান আরা সুফি সাধক মঈনুদ্দিন চিশতির জীবনী লিখেছেন, মঈনুদ্দিন আল আরওয়ারা। এরপরে আছে বঙ্গাণু সাহিত্য, যেখানে বিভিন্ন ধরনের গ্রন্থ ট্রান্সলেট হতো, যেখানে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় বহু গ্রন্থ দেখা গেছিল যে অনুবাদ করা হয়েছিল।
যেমন ধরো মহাভারত রয়েছে, ফৌজি এবং অন্যান্য পণ্ডিতরা রচনানামা নামে এটি ফার্সিতে অনুবাদ করেছিল। তারপর ধরো রামায়ণ, যেটা বাদায়নী ফার্সিতে অনুবাদ করেছিল, উপনিষদ এবং ভগবদ গীতা, যেটা শাহজাহানের পুত্র ছিল দারাশিকো, তিনি এই গ্রন্থটা করেছিলেন। তিনি উপনিষদ এবং গীতা ফার্সিতে অনুবাদ করেছিলেন, যেটার নাম হয়েছিল সির ই আকবর। তো আকবর দেখা গেছিল ফতেপুর সিক্রি, যেটা আগ্রাতে অবস্থিত, সেখানে দেখা গেছে যে মক্তব খানা বা অনুবাদ ও ইতিহাস বিভাগ প্রতিষ্ঠা করেছিল। তো এখানে দেখা গেছিল সংস্কৃত, আরবি, তুর্কি এবং গ্রিক ভাষায় গ্রন্থগুলোকে ফার্সিতে ট্রান্সলেট করা হতো, কারণ সে সময় দেখো ফার্সিই ছিল রাজভাষা। রাজভাষা মানে ধরো যে ভাষাতে দেখা যেত বিভিন্ন ধরনের ধরো লেখালেখি রয়েছে, সম্রাটরা যে ভাষা ব্যবহার করতো, সেটা হচ্ছে রাজভাষা। এরপর রয়েছে আঞ্চলিক এবং ধর্মীয় সাহিত্য। তাহলে ফার্সি রাজভাষা হলেও এ সময় দেখা গেছে আঞ্চলিক ভাষার ব্যাপকতা হয়, যেমন ধরো হিন্দি এবং উর্দু সাহিত্য। মোহাম্মদ মালিক মোহাম্মদ জায়সি তিনি পদ্মাবত লিখেছেন। তারপর তুলসী দাসের লেখা রামচরিত মানস, এছাড়া সুরসেন তিনি দেখা গেছিল যে সুরদাস তিনি এই যুগের মহান কবি ছিলেন। আকবরের মন্ত্রী বীরবল এবং আব্দুর রহিম খানি খানা হিন্দি কবিতায় পারদর্শী ছিলেন। বাংলা সাহিত্যের মধ্যে যেমন ধরো বাংলার বৈষ্ণব পদ্মাবলী, মঙ্গল কাব্য, যেটা হচ্ছে মুকুন্দ রামের চণ্ডী মঙ্গল রচিত হয়েছিল। জগন্নাথ পণ্ডিত রাজ, যিনি শাহজাহানের রাষ্ট্রভাই, এই পণ্ডিত ভামিনী বিলাস এবং গঙ্গাল হরি রচনা করেছিলেন এবং শাহজাহান তাকে পণ্ডিত রাজে উপাধিতে ভূষিত করেছিলেন। নেক্সট হচ্ছে যে ফারহান ই জাহাঙ্গীরি, এটি জাহাঙ্গীরের আমলের একটি বিখ্যাত ফরাসি অভিধান। অভিধান মানে হচ্ছে কি ডিকশনারি, যেখানে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে সেটার মানে। সেই সময়ে ভাষাতাত্ত্বিক উন্নতির প্রমাণ মেলে। তারপর রয়েছে রুকাতি আলমগীর, যেখানে সম্রাট ঔরঙ্গজেবের লেখা বিভিন্ন ধরনের চিঠির সংকলন। দেখো চিঠিপত্রকে এ সময় ইনসা বলা হতো, এবং এই চিঠিগুলি থেকে ব্যক্তিগত চিন্তাধারা এবং শাসনতন্ত্র এগুলো এবং দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আমরা তথ্য পাই। এবার আমরা দেখব বিদেশি পর্যটকদের বিবরণ। সে সময় দেখা যায় যে ফাসোয়া বার্নি যিনি লিখেছেন ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার, এই গ্রন্থে আমরা শাহজাহান এবং ঔরঙ্গজেব সম্পর্কে জানতে পারি। তারপর রয়েছে নিকোলো মানুচি, যিনি লিখেছেন স্টোরিয়া ডো মঙ্গো মোগো, এই গ্রন্থে মোগল দরবারের সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। সে সময় দেখবে যে এগুলো পাণ্ডুলিপি রয়েছে, পাণ্ডুলিপির পাশেই দেখা যেত বিভিন্ন ধরনের ছবি রয়েছে, যেমন এখনকার সময় বইয়ের পাশে যেমন ছবিটাকে ঠিক সেরকম ওই ছবিটাই, কিন্তু ওই ছবিটা হাতে করে রাখা হতো। তাহলে এই সময় দেখা গেছে যে দাস্তানি আমির হামজা, যেটা হচ্ছে হামজানা নামা, এটি মোগল চিত্রকলার আদি নিদর্শন, যেখানে 1400টি চিত্র রয়েছে। তারপর আছে রাজমানামা, যেটা মহাভারতের ফার্সি অনুবাদ। সম্রাট আকবর অত্যন্ত যত্ন সহকারে প্রচুর চিত্র দিয়ে এটি সাজিয়েছিলেন। এখন আমরা ভ্রমণ কাহিনী এবং ডায়েরি, যেগুলো বাকি উৎস রয়েছে সেগুলো সম্পর্কে দেখবো। যেমন ধরো তারিকি রশিদি, এটা আকবরের বাবরের আত্মীয় ছিল মির্জা হায়দার দুকলাত। তার এই গ্রন্থ থেকে আমরা মধ্য এশিয়া এবং মোগলদের আদি ইতিহাস সম্পর্কে জানতে পারি। তারপর রয়েছে মাসির ই আলেমগিরি, তিনি হচ্ছেন সাকিব, এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থটা সাকিব মুস্তাফ খান এটি রচনা করেছিলেন, এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার পুরো রাজত্বের একটি ধারাবাহিক ইতিহাস এতে রয়েছে। তাহলে এটা কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর এটা কিন্তু লেখা। দেখো ঔরঙ্গজেবের সময়, তাহলে এটা আমরা এখন এটা নিয়েই বলছি, অর্থাৎ সাকিব মুস্তাফ খান তার নিয়েই বলছি। সে সময় দেখা গেছিল যে ঔরঙ্গজেব তার রাজত্বে 10ম বছরের পর দাপ্তরিক ইতিহাস লেখা বন্ধ করার নির্দেশ দিয়েছিল, যাতে কোনো অতিরঞ্জিত প্রশংসা না থাকে। সম্রাটের মৃত্যুর পর অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর সাকিব মুস্তাফ খাঁ তার ব্যক্তিগত ডায়েরি, অর্থাৎ ঔরঙ্গজেবের ব্যক্তিগত ডায়েরি, সরকারি রেকর্ড এবং নিজের অভিজ্ঞতা, তিনি যা যা ধরো দেখেছে সেই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে তিনি এই গ্রন্থটি সম্পন্ন করে, যেটার নাম হচ্ছে মাসির ই আলিমগিরি। এবং এই গ্রন্থে আমরা ঔরঙ্গজেবের 51 বছরের রাজত্বের বিস্তারিত বিবরণ রয়েছে। ঔরঙ্গজেব জীবনের শেষ সময় দাক্ষিণাত্যেই কিন্তু কাটিয়েছে, আর ওইখানেই দেখা গেছে তার সমাধিও রয়েছে। তো আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করা হলো। আজকের ক্লাসে আমরা সুলতানি যুগ এবং মুঘল যুগ সম্পর্কে জানলাম। তোমরা জানাবে যে কেমন লাগছে ক্লাসগুলো। এরপর আমি তাড়াতাড়ি শীঘ্রই চেষ্টা করব যে আরো যে ভিডিওগুলো রয়েছে মধ্যযুগে সেগুলো করার। এছাড়া আমি তো আরো অন্যান্য ক্লাসও তোমাদের করা ইতিহাস বিষয় রিলেটেড। তোমাদের যদি অন্য কোনো টপিক নিয়ে যদি কোনো জানার থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি সেই সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।